ভেতরে চল। সোহা বাড়ির ভেতর প্রবেশে রাস্তা দিকে তাকিয়ে দেখলো পুরো রাস্তা ফুল দিয়ে সাজানো হয়েছে। কয়েকজন অপরিচিত মানুষ দাঁড়িয়ে আছে পাশেই। বাকি 3 গাড়ি থেকে গার্ডস আর বাড়ির বাকি সদস্যরা নেমে আইলো। অনিমা চৌধুরী শ্রাবণের বাড়িতে আসতে চাইলেও তনিমা চৌধুরী কিছুতেই রাজি হচ্ছিলেন না। অনিমা চৌধুরী জোর করে নিয়ে এসেছেন বড় বোনকে। সবাই অবাক হয়ে দেখছে শ্রাবণের বাড়ি। একা থাকার জন্য এত বড় বাড়ি বানাচ্ছিল। চৌধুরী বাড়ির থেকে অনেক বড় এই বাড়িটা, আর দেখতে অনেক সুন্দর। শ্রাবণ সোহাকে ধরে নিয়ে এগোলো সামনের দিকে, পেছন থেকে এগোলো বাকি সবাই। সোহা কচ্ছপের গতিতে হাঁটতে হাঁটতে শ্রাবণের মুখের দিকে তাকালো। শ্রাবণ কপাল ভরে কুঁচকিয়ে বলল, কি হয়েছে? এত বড় বাড়ি কেন? একা থাকার জন্য এত বড় বাড়ি কেউ বানায়? একা কোথায়? তুই আছিস, বাবু আছে, আরও বাবু হবে, তারপর বাবুরা বড় হয়ে বিয়ে করবে, তাদের ছেলে মেয়ে হবে, আস্তে আস্তে বাড়ি ভরে যাবে। এক সময় দেখা যাবে বাড়িতে জায়গাই হচ্ছে না সকলের। সোহা বিস্মিত হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল শ্রাবণের মুখের দিকে। মাত্র 4 দিন আগে ছেলে হয়েছে, আর সে এখনই কত দূর পর্যন্ত চিন্তা ভাবনা করে ফেলেছে। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে শ্রাবণ আবার বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? তুমি যখন বাড়ির কাজ শুরু করেছিলে তখন বিয়ে করেছিলে, বা বিয়ে করবে এমনটা ভেবেছিলে? তখন তো একা থাকার জন্য বাড়িটা বানাচ্ছিলে। শ্রাবণ বলল না কিছু। এটা সত্যি যে সে একা থাকার জন্যই এত বড় বাড়ি বানাচ্ছিল। তখন মনের মধ্যে জেদ চেপেছিল। নিজেদের বাড়ি থাকা সত্ত্বেও বাড়িতে থাকার সৌভাগ্য হয়নি। স্কুল থেকে কলেজ পর্যন্ত বোর্ডিং আর হোস্টেলে থাকতে হয়েছে। তারপর হোস্টেলে ছেড়ে থেকেছে ফ্ল্যাটে। বাড়ির ভিতরে প্রবেশ করে শোয়া চারদিকে নজর বুলায়। শ্রাবণ তাকে নিয়ে সিঁড়ির দিকে এগিয়ে বলল, বাড়ি পছন্দ হয়েছে? তোকে আর বাবুকে আমি আরও স্পেশালভাবে এই বাড়িতে আনতে চেয়েছিলাম, কিন্তু একটা দুর্ঘটনা সব কিছু এলোমেলো করে দিল। আল্লাহর কাছে অজস্র শুক্রিয়া, তুই আর বাবু ঠিক আছিস। শোয়া কথা বলল না। পরে যাওয়ার ঘটনাটুকু স্মরণ হতে বুক কেঁপে উঠল আবার। পেরিয়ে গেছে আরও 2 দিন। আকিকা করে সোয়া আর শ্রাবণের ছেলের নাম রাখা হয়েছে সায়ান চৌধুরী শান। শ্রাবণ আদর করে ছেলেকে ডাকে শান। শ্রাবণ বাড়ির থেকে গিয়েছে চৌধুরী বাড়ির সবাই। শামীম রেজা চৌধুরী সহ বাড়ির বাকি সবাই চাইছিল হসপিটাল থেকে সোহা আর বাবুকে চৌধুরী বাড়িতে নিয়ে যেতে, কিন্তু শ্রাবণ রাজি হয়নি কোনোভাবেই। সে কিছুতেই ওই ডাইনিদের মাঝখানে নিয়ে যাবে না তার স্ত্রী সন্তানকে। কিন্তু সে তার স্ত্রী সন্তানকে ডাইনিদের মাঝখানে নিয়ে না গেলেও ডাইনিরা চলে এসেছে তার স্ত্রী সন্তানের কাছে। শ্রাবণ ওয়াশরুমে যাওয়া ছাড়া অন্য কোথাও যাচ্ছে না তার স্ত্রীর সন্তানকে ছেড়ে। অনিমা চৌধুরী শ্রাবণের কাছে মাপ চেয়েছেন অনেকবার, তবে শ্রাবণ মুখ ফুটে একটা শব্দ উচ্চারণ করেনি। ছেলেকে কোলে নিয়ে বিছানায় বসে আছে শ্রাবণ। বাচ্চাটা গলা ছেড়ে কেঁদে চলছে ঘুম থেকে ওঠার। শ্রাবণ ছেলের কান্না বন্ধ করার চেষ্টা করতে করতে সোয়াকে ডেকে বলল, দ্রুত আয়, আমার আব্বুর খিদে পেয়েছে তো। সোয়া ওয়াশরুমের ভেতরে রয়েছে, চাইলে দ্রুত আসতে পারছে না। ছেলের কান্না বেড়েই চলছে। শ্রাবণের ডাকও বেড়ে চলছে সময়ের সঙ্গে সঙ্গে। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো শ্রাবণ তার দিকে তাকিয়ে বলো, এত সময় লাগে? দেখ, কাঁদতে কাঁদতে গলা শুকিয়ে ফেলেছে আমার আব্বুটা। সোয়া বিছানার দিকে এগিয়ে আস্তে আস্তে বলল, আমি আগের মতো নড়াচড়া করতে পারি, এখন আয় দ্রুত। সোয়া বিছানায় উঠে বসে ছেলেকে কোলে নিয়ে খেতে দিল। খেতে দিতে কান্না বন্ধ হয়ে গেল বাচ্চাটার। মায়ের বুকের সঙ্গে লেপ্টে চোখ বন্ধ করে চুকচুক করে শব্দ করে খেতে শুরু করেছে। ঘুম থেকে উঠেই পি করে দিয়েছিল। শ্রাবণ পরিষ্কার করেছে সব। শ্রাবণ কিছুক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে রইল শোয়ার মুখের দিকে। শোয়ার কপাল ভুরু নাচিয়ে বলল, কি হয়েছে? দুদিকে মাথা নাড়ালো, কিছু হয়নি। দৃষ্টি সরিয়ে ছেলের দিকে তাকালো। ছেলের তো এক হাত ধরে মৃদু স্বরে বলল, সে কি কান্না, রাগও প্রচুর হবে বোধহয়। চিৎকার দিলে লম্বা হয়ে যায়। চোখ বন্ধ করে কান্না শুরু যে করে আর থামার নামই নেই। শান খাওয়া থামিয়ে দিল। কিছু মুহূর্তে অতিবাহিত হতেই আবার খেতে শুরু করলো চুকচুক করে। শ্রাবণ অবাক হয়ে বলল, খাওয়া থামিয়ে কথা শুনলো নাকি? কথা শুনে খাওয়া থামিয়েছে? কথা শুনে খাওয়া থামিয়েছিল। ওর নামে কি বলছো সেটাই শুনছিল ও। শ্রাবণ চোখে ছেলের মাথায় চুমু খেয়ে বলল, আবু, তোমাকে বকা দিইনি তো? বললাম তোমার অনেক রাগ, একদম বাবার মতো। শ্রাবণ মুখ তুলে শোয়ার মুখের দিকে তাকালো। শোয়া মুখ কাচুমুচু করে বলল, বলছি ওর রাগ যে তোমার মতো হবে। দেখো, দেখতেও তোমার মতন হয়েছে। ছেলে যখন আমার, তখন দেখতে শুনতে অবশ্যই আমার মতোই হবে।
তোমার মতো কেন হবে? ওকে তো জন্ম দিয়েছি আমি, তাহলে আমার মতো হওয়া উচিত ছিল না? ছেলে আমার মতো হয়েছে, মেয়ে হলে তোর মতো হবে। আর যদি মেয়ে না হয়, আবারও ছেলে হয়, তাহলে আমার মতোই হবে। ও কেন আর না? মাত্র তো একজন হলো, ওর ভাই বোন লাগবে না? অত্যন্ত একটা ভাই আর একটা বোন তো লাগবেই, না হলেও খেলবে কার সঙ্গে? এত দূর চিন্তা ভাবনা করে ফেলছো? ওর এখনো নার পড়েনি, আর তুমি ওর ভাই বোনের খেলা পর্যন্ত চলে গেছো। শ্রাবণ কিছু না বলে হাঁটুতে ভর করে শোয়ার মুখকে দুই হাত আগলে ধরে সারা মুখে চুমা খেলো। বিছানা ছেড়ে নেমে বলল, কানকে ঘুম পাড়িয়ে তুইও শুয়ে পড়, আমি ছোট ডাইনিকে পাঠিয়ে দিচ্ছি। তুমি কোথায় যাবে? দাদাভাইয়ের কাছ থেকে আসছি আমি। আচ্ছা। শ্রাবণ বেরিয়ে গেল রুম থেকে। শোয়া তাকিয়ে রইল দরজার দিকে। শ্রাবণের মুখ থেকে এমন মিষ্টি মিষ্টি কথা শুনতে ভীষণ ভালো লাগে সোহার। কথা বলার ধরন পুরোপুরি বদলে গেছে। এই শ্রাবণকে তো সোয়া চেয়েছে বারবার। আল্লাহর কাছে হাজার শুকরিয়া। ছেলের দিকে তাকিয়ে দেখে খেতে খেতে চোখ বন্ধ করে নিয়েছে। ঘুমিয়েও গেছে প্রায়। পুরোপুরি ঘুমিয়ে পড়তে ছেলেকে আলগোছে শুয়ে দিয়ে নিজেও শুয়ে পড়লো গায়ের উপর ব্ল্যাঙ্কেট টেনে। অনিমা চৌধুরী রুমে এসে দেখলেন সোহা চোখ বন্ধ করে শুয়ে আছে। বিছানায় উঠে বসে বললেন, সোহা ঘুমিয়েছিস? সোহা চোখ মেলে তাকালো, বলল, না। কিছু বলবে? শান ওঠেনি আর? উঠেছিল, ঘুমিয়েছে কিছুক্ষণ আগে। ঘুমাও তুমি। মাফ করবি না আমাকে? ঘুম পাচ্ছে আমার, তুমিও ঘুমাও। আমি জানি আমি অনেক বড় বড় ভুল করেছি, দোষ করেছি, পাপ করেছি। সবার জন্য আমি অনুতপ্ত, ভীষণ অনুতপ্ত। ভুল তো মানুষই করে, আমিও করে ফেলেছি। তুমি মানুষ। কেন, তোর মনে হয় না আমি মানুষ? নাকি শ্রাবণের মতো তোর কাছেও আমাকে ডাইনি মনে হয়? সোহা কিছু না বলে চোখ বন্ধ করে নিল। অনিমা চৌধুরী কিছুটা এগিয়ে মেয়ের এক হাত ধরে বললেন, মাফ করে দে না মা। সিয়াম আমার সঙ্গে কথা বলে না, তুই সেভাবে কথা বলিস না। আমার আর এসব ভালো লাগে না। সোহা কিছু বলার জন্য চোখ মেলেছিল, আর সেই মুহূর্তে রুমে ফিরে এলো শ্রাবণ। শ্রাবণকে দেখে অনিমা চৌধুরী সোহার হাত ছেড়ে দিয়ে সরেলেন কিছুটা দূরে। শ্রাবণ সোহার কাছে এগিয়ে এসে বলল, ঘুমাসনি কেন এখনো? ঘুমাবো, বাবু মাত্রই ঘুমিয়েছে, তুমিও ঘুমিয়ে পড়ো। শ্রাবণ শোয়ার উপর দিকেই ঝুঁকে ছেলেকে আদর করলেন। অনিমা চৌধুরী উল্টো ফিরে শুয়ে পড়লেন। তিনি রাতটুকু মেয়ের সঙ্গেই থাকেন। শানের জন্য রাতে বেশ কয়েকবার শোয়া থেকে উঠতে হয়। বারবার শোয়া থেকে উঠতে শোয়ার কষ্ট হয়। শ্রাবণ চাইলেও রাত জেগে থাকতে পারে না এখন। সাইকিয়াট্রিস্ট পই পই করে বলে দিয়েছেন শ্রাবণের রাত জাগা যাবে না। তার পর্যাপ্ত পরিমাণে ঘুমের প্রয়োজন। অত্যন্ত 15 দিন ঠিকমতো ঘুমাতে হবে, রাত জাগা যাবে না। সোহা শ্রাবণের দুহাত ধরে অনুরোধ করে বলেছে, সাইকিয়াট্রিস্ট যেই নিয়ম অনুযায়ী চলতে বলেছে সেই নিয়ম অনুযায়ী যেন চলে শ্রাবণ। সোহার এমন অনুরোধ ফেলতে পারেনি শ্রাবণ, তাই রাতে তাকে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হয়। ঘুমের ওষুধ খেয়ে ঘুমালে একেবারে সকালে ঘুম থেকে ওঠে। রুমে ক্যামেরা লাগিয়ে রেখেছে। অনিমা চৌধুরী তার অগোচরে তার স্ত্রী সন্তানের কোনো ক্ষতি করার চেষ্টা করলে তার খবর আছে। যান নিয়ে আর এই বাড়ি থেকে বের হতে পারবেন না। অনিমা চৌধুরীর দিকে একবার তাকিয়ে সোহাকে আদর করলো। সোহার চোখ বড় বড় করলো শ্রাবণের এমন কাণ্ডে। আওয়াজবিহীন ঠোঁট নাড়িয়ে বলল, আম্মু আছে তো? শ্রাবণ ডোন্ট কেয়ার ভাব নিয়ে সোহার ওষ্ঠজোড়ায় আলতো চুমু খেয়ে বলল। দোলনার উপর স্লিপ মাস্ক পরে শুয়ে পড়ল বুকের উপর বালিশ চেপে। কবে যে আবার আগের মতো বউটাকে জড়িয়ে ধরে ঘুমাতে পারবে? সোহা বিছানা থেকে শ্রাবণের দিকে তাকিয়ে রইল। তাকিয়ে থাকতে থাকতে সোহা নিজেও চোখ বন্ধ করে নিল। হসপিটাল থেকে ফেরার পর এক রাত শ্রাবণের সঙ্গে ঘুমিয়েছিল। শ্রাবণের ঘুমের ভীষণ ডিস্টার্ব হয় তার ঘুমলে। সে যতবার ঘুম থেকে উঠত ছেলের কাঁথা কাপড় চেঞ্জ করার জন্য, শ্রাবণের ততবারই জেগে উঠত। কয়েকবার তো নিজেই চেঞ্জ করে দিয়েছিল, দিনের বেলায় এখনও দেয়। সোহা শ্রাবণের ঘুম আর মানসিক সুস্থতার কথা ভেবে তাকে অন্য রুমে ঘুমাতে বলেছিল, কিন্তু শ্রাবণ রাজি হয়নি। দোলনাটাকে বানিয়ে সেখানে ঘুমায়। সোহার অসুবিধা আর আরামের কথা ভেবে অনিমা চৌধুরীকে সোহার সঙ্গে ঘুমাতে বলেছে শ্রাবণ। রাতে শানের হাগুমতো অনিমা চৌধুরী পরিষ্কার করেন। সোহাকে আর কষ্ট করে শোয়া থেকে উঠতে হয় না এখন। বয়স এখন 2.5 মাস। সোহা পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে, চলাফেরা করতে কোনো কষ্ট হয় না। স্বামী সন্তান নিয়ে তার দিন কাটছে দারুণ আনন্দে। চৌধুরী বাড়ি সবার বাড়িতে ফিরে গেছে আরও আগেই। প্রায় সবার মাঝের মধ্যে চলে আসে 3 জনকে দেখার জন্য, বিশেষ করে শান।
সেই এখন সকলের মধ্যমণি, তাকে দেখার জন্য ঘন ঘন আসে। সিয়াম আর স্পর্শত শ্রাবণের বাড়িতে এলে আর বাড়ি থেকে যেতেই চায় না। দুই ভাই বড় ভাইয়ের ভাইকে অনেক অনুরোধ করেছে যেন তাদের সঙ্গে গিয়ে এই বাড়িতে থাকে, কিন্তু জেদি শ্রাবণ কোনোভাবে রাজি নয়। সে একবার যদি মুখ ফুটে দুই ভাইকে বলে পার্মানেন্ট তার বাড়িতে থেকে যেতে, তাহলে দুই ভাই থেকে যাবে। শ্রাবণ যেহেতু মুখ ফুটে বলে না, তাই দুই ভাইও থাকতে পারে না, বাড়িতেও যায় না, তাদেরও থাকতে বলে না। শ্রাবণ ছেলেকে নিয়ে শুয়ে আছে বিছানায়। শোয়া গেছে গোসল করতে। গোসল বোধহয় প্রায় শেষ, অনেকক্ষণ ধরেই তো গেছে। শ্রাবণ ছেলেকে পাশে শুয়ে রেখেছে। ছেলেটার বাবার শরীর ঘেঁষে শুয়ে মুখের দিকে তাকিয়ে বাবার বলা প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে শুনছে। ছেলেটা এত মনোযোগী দিয়ে তার কথা শুনতে দেখে শ্রাবণ হাসলো। ছেলেকে উঁচু করে ধরে চুমু খেলো বেশ কয়েকটা। পেটে মুখ ঘষতে খ্যাক খ্যাক করে হেসে উঠল বাচ্চাটা। ছেলের হাসি মুখ দেখে শ্রাবণ আরও বেশি হাসলো। দুই হাতে ছেলেকে উঁচু করে ধরে বলল, আমার কলিজা, আমার আব্বু, আমার জান। আমার বাকি কথা বলতে পারল না শ্রাবণ। আর তার আগে তার ছেলে অঘটন ঘটিয়ে ফেলেছে। পেটে চাপ পড়ায় বাবার মুখের উপর বমি করে দিয়েছে। ফলস্বরূপ বমি শ্রাবণের মুখে ঢুকে গেছে। ছেলেকে পাশে শুয়ে দিয়ে লাফিয়ে শোয়া থেকে উঠে বসে ফুলোর ভাসিয়ে বমি করে দিল শ্রাবণ। এরা মা ছেলে মিলে কী পেয়েছে তার সঙ্গে? একজন গায়ে বমি করে, আরেকজন মুখে বমি করে। ছি! চিৎকার করে কান্না শুরু করছে। শ্রাবণ নিজেকে সামলাবে নাকি ছেলেকে সামলাবে বুঝতে পারছে না। শোয়া ওয়াশরুম থেকে বেরিয়ে শ্রাবণকে বমি করতে দেখে তার কাছে ছুটে এলো আতঙ্কিত হয়ে। কপালে হাত রেখে ভয়াক্ত কণ্ঠে বলল, কী হয়েছে, এভাবে বমি করছো কেন? শ্রাবণ কোনো রকমে বিছানার দিকে উঠে ইশারা করে দৌড়ে ওয়াশরুমে প্রবেশ করলো। ওয়াশরুমে এসে আবার বমি করলো। পেট খালি হতে কুলি করে মুখ ধুয়ে নিল ভালোভাবে। শোয়া ছেলেকে কোলে নিয়ে ঘটনা আন্দাজ করতে পারল কিছুটা। ছেলের ঠোঁটে কোণে বমি লেগে আছে। বেবি ওয়াইপার দিয়ে ছেলের মুখ পরিষ্কার করে ছেলেকে শান্ত করার জন্য বেস্ট ফিডিং করতে দিল। চোয়াল শক্ত করে তাকিয়ে রইল দরজার দিকে। শ্রাবণ ওয়াশরুম থেকে বের হতেই মেজাজ দিয়ে বলল, কি বলে গেছি আর কি করছে? শিক্ষা হবে না তোমার, বারবার বলে গেলাম ওকে উঁচু করবে না, এখন মাত্র খাইয়েছি, তারপর উঁচু করেছো কেন? ভালো হয়েছে না এখন? কয়েকবার মুখের উপর বমি করেছে, এরপর কবে যে খাইয়ে দিবে? শ্রাবণ টাওয়াল দিয়ে হাত মুছতে মুছতে কাচুমুচু ভঙ্গিতে বলল, খেয়াল ছিল না, কথা বলতে বলতে উঁচু করে ফেলেছি। ওকে কেন বমি করতেই হবে? তোমরা দুজন যন্ত্রণা বমি করতে করতে মরেই যাব। যখন পেট ছিঁড়ে তখন বমি করেছিস, এখন দুনিয়া এসে সে নিজেই বমি করায়। আল্লাহ মাবুদ, কী যন্ত্রণা, ভাল লাগে না। কথাগুলো উপরের দিকে তাকিয়ে বলো। শোয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে রুম থেকে বেরিয়ে গেল ফুলের পরিষ্কার করার জন্য, মেয়েটকে ডাকতে। এখন শোয়ার সামনে থাকলে তার ঝাড়ি খেতে হবে কতগুলো। বইয়ের ঝাড়ি খাওয়ার চেয়ে একটু কষ্ট করে নিচে গিয়ে মেয়েটকে ডেকে আনাই ভালো। মেয়েড এসে রুম পরিষ্কার করে দিয়ে যাওয়ার পর শ্রাবণ রুমে এলো। শান ঘুমিয়ে গেছে, শোয়া রুমে নেই। ওয়াশরুমের দিকে তাকিয়ে দেখলো ভেতরে লাইট জ্বলছে। উসখুস করে ওয়াশরুমের দরজায় এসে দাঁড়ালো। শোয়া বের হওয়ার জন্য ঘুরতেই শ্রাবণকে দেখতে পেল। কপালে কপালে ভাঁজ ফেলে বলল, কি হয়েছে, কিছু বলবে? খিদে পেয়েছে। ওয়াশরুমে বসে খাবে নাকি? শ্রাবণ চল শক্ত করে শোয়ার কথা শুনে সে ওয়াশরুমে বসে খাবার খাবে। তার এমন রিয়াকশন দেখে শোয়া মনে মনে হাসলো। ওয়াশরুম থেকে বের হতে হতে বলল, ছেলেকে খাওয়াতে হয়, আবার ছেলের বাপকেও খাইয়ে দিতে হয়। নিচে যাও, এগুলো শুকিয়ে দিয়ে আসছি। শ্রাবণ দাঁড়িয়ে রইল আগের মতো। শোয়া ব্যালকনি থেকে ফিরে এসে দেখলো সিয়াম দাঁড়িয়ে আছে শ্রাবণের সঙ্গে। ভাইকে দেখে হাসি মুখে কাছে এগিয়ে আস্তে আস্তে বলল, কেমন আছো ভাইয়া? ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। একাই এসেছো? না, আম্মু এসেছে। ভাইয়া ভার্সিটিতে গেছে, দাদা ভাইও যেন কোথায় গেছে। কোথায় আম্মু? আসছে। শোয়া শ্রাবণের মুখের দিকে তাকালো। শ্রাবণের চেহারা গম্ভীর হয়ে রয়েছে। হয়তো অনিমা চৌধুরী এসেছেন শুনেই চেহারা এই হাল করেছে। শোয়া প্রেগনেন্ট হওয়ার পর অনিমা চৌধুরী যতবারই বলুক না কেন, শান হওয়ার পর তাকে ভীষণভাবে ভালোবেসে ফেলেছেন। নাতিকে না দেখলে, কোনো কোলে না নিলে তার ভালো লাগে না, কেমন অস্থির হয়ে ওঠেন, ছটফট লাগে। শ্রাবণের প্রতিও মায়া জন্মেছে এখন। অনিমা চৌধুরী রুমের সামনে এসে দাঁড়াতেই শোয়া এগিয়ে এসে মাকে জড়িয়ে ধরল। ভালো মন্দের খোঁজখবর নেওয়ার পর রুমের ভেতর প্রবেশ করলেন অনিমা চৌধুরী। শ্রাবণের দিকে তাকিয়ে বললেন, কেমন আছো শ্রাবণ? শ্রাবণ গম্ভীর ভাব বজায় রেখে বলল, আলহামদুলিল্লাহ।
আর কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল শ্রাবণ। অনিমা চৌধুরী নাতির পাশে দাঁড়িয়ে বলেন, নানা ভাই কখন ঘুমিয়েছে? অকাজ করে কিছুক্ষণ আগে ঘুমিয়েছে। কি অকাজ করেছে আমার মামা? সোয়া ভাইয়ের দিকে তাকিয়ে বলে, আজকেও দিনে বাবার মুখের উপর বমি করে দিয়েছিল। শ্যাম তড়িৎ গতিতে বড় ভাইয়ের মুখের দিকে তাকালো। তার চোখ মুখ দেখে ফিক করে হেসে উঠল মুহূর্তেই। সোহা আর অনিমা চৌধুরীর ঠোঁট চেপে হাসলেন। শ্রাবণ বমি যে কতটা ঘৃণা করে সেটা বাড়ির সবাই খুব ভালো করেই জানে। জুমার নামাজ আদায় করে ছেলেকে নিয়ে বাড়ি ফিরল শ্রাবণ। শানের বয়স এখন 2 বছর। ভীষণ চঞ্চল আর দুষ্টু প্রকৃতির ছেলে। মেজাজ হয়েছে বাবার মতো ভীষণ রাগ। একবার রেগে গেলে সহজে শান্ত করা যায় না। সে যা করতে চাইবে সেটাই করে দিতে হবে, নয়তো চিৎকার করে কাঁদতে কাঁদতে শ্বাস নিতেই পারে না। রাগ উঠলে চেহারা লাল হয়ে ওঠে আর চুলগুলো সজারুর কাটার মতো খাড়া খাড়া হয়ে যায়। রুমে প্রবেশ করতে দেখলো সোয়া বিছানায় বসে আছে, নামাজ আদায় করে। শানমাকে দেখেই ভুবন ধুলানো হাসি দিয়ে ডাকলো, আম্মা আম্মা। সোয়া ঘাড় ঘুরিয়ে তাকলো দুজনের দিকে। দেখলো শানের হাতে একটা জিলাপি। জিলাপির রস দিয়ে পাঞ্জাবি আর নিজের হাত মুখের 12টা বাজিয়ে ফেলেছে। শ্রাবণের ডান হাতের দিকে তাকিয়ে দেখলো তার হাতেও দুটো জিলাপি রয়েছে। বিস্ময়ে সোয়ার চোখজোড়া রসগোল্লার মতো হয়ে গেল। বিছানা ছেড়ে দুজনের কাছে এগিয়ে আস্তে আস্তে বলল, জিলাপি কোথায় পেলে? বাড়িতে তো জিলাপি নেই। শ্রাবণ ছেলের মুখের দিকে তাকালো একবার, তারপর বইয়ের মুখের দিকে তাকিয়ে বলল, মসজিদ থেকে দিয়েছে। সোয়ার চোয়াল ঝুলে পড়ল শ্রাবণের কথা শুনে। বিস্মিত হয়ে বলল, মসজিদ থেকে জিলাপি নিয়ে এসেছো? এই নিচে কি স্বাদে? নামাজ শেষে মসজিদ থেকে বের হব, তখন একজন সামনের দিকে জিলাপি এগিয়ে দিল। এই ছেলের সঙ্গে সঙ্গে হাত বাড়ায় সেটা নেওয়ার জন্য। আমি নিতে দেব না বলে দরজার দিকে এগোতেই গলা ছেড়ে চিৎকার শুরু। জিলিপি না নিয়ে আসবেই না। ওর কান দেখে বাধ্য হয়ে নিতে দিলাম। লোকটা আমাকে দই সাধলো, কিন্তু আমি রাজি হলাম না। আবার চলে আসার জন্য পা বাড়াতেই গলা ছেড়ে কান্না শুরু। আমাকেও নিতে হবে। বাইরে বেরিয়ে এসে এই ছেলের জন্য আবার ভেতরে ফিরে গিয়ে জিলিপি আনতে হয়েছে আমার। এই দুটো জিলিপি হাতে নিয়ে বাড়িতে আসতে আসতে কী যে লজ্জা লাগছিল তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। শ্রাবণের কথা শুনে ফিক করে হেসে উঠল সোহা। মায়ের মুখে হাসি দেখে ছোট শান নিজেও হাসলো। মায়ের মুখের দিকে জিলাপি এগিয়ে দিয়ে বলো, তুমিও খাও আম্মু। শ্রাবণ ছেলেকে কোল থেকে নামিয়ে দিল। হাতে জিলিপি দুটো সোয়ার দিকে এগিয়ে দিয়ে বলল, নে খা। সোয়া এক হাতে নিয়ে বলল, এটা তুমিও খাও। শ্রাবণ একটা জিলাপি হাতে তাকিয়ে রইল মা ছেলের দিকে। দুজনেই জিলাপি খাচ্ছে। শান অদক্ষ হাতে জিলাপি ধরে খাচ্ছে। দুদিন পর রাস্তায় বেরিয়ে ফকির দেখে বা আবার বাবাকে ফকিরের মতো ভিক্ষা করতে বলে। যা বিচ্ছু ছেলে, বিশ্বাস নেই একে নিয়ে। শ্রাবণ আসরে নামাজ আদায় করে এসে দেখলো শান বেশ ফিটিং করছে শুয়ে শুয়ে। শ্রাবণ ছেলের দিকে তাকে বলো, শান কি করছো আব্বু? শান খাওয়া থামিয়ে বাবার দিকে তাকালো, হেসে দিয়ে বলো, দুধু খাও। শান হাসি মুখে আবার খেতে ব্যস্ত হলো। শ্রাবণ শোয়ার উপর ঝুঁকে তাকে আদর দিল। তারপর ছেলের হাত ধরে টেনে বলল, আর খেতে হবে না, ওঠো এখন। শান খাওয়া বন্ধ করলো না, মাকে ছাড়লো না। শ্রাবণ ছেলের হাত ধরে কিছুক্ষণ টানাটানি করে বলল, আসবে না আমার কাছে? শান দুদিকে মাথা নাড়ল। সে এখন খেতে ব্যস্ত, যা হয়ে যাক না কেন সে এখন কিছুতেই মাকে ছাড়বে না, মানে মন ভরে খাওয়া শেষ না হওয়া পর্যন্ত। দুনিয়ার সব কিছু একদিকে আর তার মায়ের বুকের দুধ খাওয়ার আরেকদিকে। এমনিতেই মা এখন দুধ খেতে দিতে চায় না। দুধ খেতে চাইলে বলে বড় হয়ে গেছো, দুধ খাওয়া বাদ দিতে হবে। সে মোটেও বড় হয়নি এখনও, কিন্তু মা বুঝতেই চায় না। অনেক কান্নাকাটি করার পর এখন খাওয়ার সুযোগ পেয়েছে, সহজে ছাড়ছে না। শ্রাবণ মাথায় হাত দিয়ে ছেলের দিকে তাকিয়ে রইল। বেশ কয়েকবার ভাবলো ছেলেকে, তবে শান তেমন রেসপন্স করলো না। আর বেশ সময় নিয়ে নিজের খাওয়া শেষ করে মাকে ছেড়ে উঠে বসে বাবার দিকে হাত বাড়িয়ে দিল কোলে যাওয়ার জন্য। সোয়া গায়ের পোশাক ঠিক করে উঠে বসতেই শ্রাবণ সোয়াকে পাজা করে তুলে নিয়ে ছেলের দিকে তাকিয়ে বলল, তোমাকে আর নেব না আমি। খুব দাম বেড়ে গিয়েছিল তাই না? এতক্ষণে ধরে ডাকছি পাত্তাই দিলে না। তুমি কি ভেবেছিলে তুমি ছাড়া আমার আর কেউ নেই? আমার বউ আছে, এখন থাকো তুমি একা একা। শান কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে রইল বাবার মুখের দিকে। সোয়া শ্রাবণের গলা জড়িয়ে ধরে শানের দিকে তাকিয়ে আছে। শান ফুপিয়ে কেঁদে দিয়ে মায়ের দিকে আঙ্গুল তাক করে বলল,
আমার আমার আম্মু। শ্রাবণ হাসি মুখে বলল, হ্যাঁ হ্যাঁ তোমার আম্মু, কিন্তু বউটা আমার। শান তাড়াহুড়া করে বিছানা ছেড়ে নেমে দাঁড়ালো। শ্রাবণ সোয়াকে কোলে নিয়ে ছুটলো বাইরের দিকে। শান চিৎকার করে কাঁদতে কাঁদতে বাবা মায়ের পেছন পেছন ছুটলো। করিডোরে এসে বাবার দু পা জড়িয়ে ধরে ঝুলে রইল। শ্রাবণ বারবার বলছে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু শান না ছেড়ে কেঁদেই চলছে। সোয়া শ্রাবণের মুখের দিকে তাকে হাসতে হাসতে বলল, ছাড়ো আমাকে, নয়তো কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যাবে এখন। শ্রাবণ সোয়াকে কোল থেকে নামিয়ে দিয়ে ছেলেকে কোলে তুলে নিল। শান বাবার কোলে উঠে মায়ের দিকে তাকালো একবার, তারপর বাবার গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে ফোপাতে লাগলো। শ্রাবণ ছেলের মাথায় হাত বোলাতে বোলাতে চুমু খেলো অনেকগুলো। শান্ত করার চেষ্টা করে আদর করতে করতে বলল, কাঁদে না আম্বু, কাঁদে না, মজা করলাম তো। শান শান্ত হলো বেশ কিছুক্ষণ পর। ফর্সা চেহারা পুরো লাল হয়ে উঠেছে। ছেলেকে খুশি করার জন্য বলল, চলো বাইক নিয়ে ঘুরতে যাই। বাইকের কথা শুনে শানের চোখ জোড়া চকচক হয়ে ওঠে। বাইরে চড়তে তার ভীষণ ভালো লাগে। ছেলের মুখের দিকে তাকিয়ে আবার বলল, আর একটু বড় হও, তোমাকেও বাইক কিনে দেব, মিনি বাইক, হেলমেটও কিনে দেব। শ্রাবণের কথা শুনে সোয়া শক্ত কণ্ঠে বলল, ছেলেকে কোনো বাইক কিনে দিতে পারবো না, আর এখন বাইক নিয়ে কোথাও যাওয়াও যাবে না। আমার সোয়ার ফোলা ফোলা গাল টেনে বলল, যান, তুইও চল, মজা হবে। না আমি যাব না, তোমরাও যাবে না। সরি জান, আমরা তো এখনই যাব। শ্রাবণ সোয়ার গালে টুপ করে একটা চুমু খেয়ে সিঁড়ি দিকে দৌড় শুরু করলো। সোয়া পিছু পিছু যেতে যেতে গলা ছেড়ে বলল, সেদিন যে চিৎপটাং হয়ে পড়ে গিয়েছিলে বাইক নিয়ে, সেটা ভুলে গেছো? আজকে ছেলেকে নিয়ে পড়ার শখ জেগেছে? তুই হবে না জান, তুই নিশ্চিন্তে থাক, সন্ধ্যার পরে ফিরে আসবো। শ্রাবণ ড্রয়িং রুমে এসে বাইকের চাবি আর হেলমেট নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল তাড়াহুড়া করে। সোয়া সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে মেন দরজার দিকে তাকিয়ে রইল। এই লোকের মাথা থেকে বাইকের ভূত কিছুতেই নামাতে পারল না সে। ছেলেটা বাবার মতো বাইক পাগল হচ্ছে দিন দিন। বাইকের কথা শুনলে ছেলেকে হুঁশ থাকে না, বাবারও হুঁশ থাকে না। এই দুজনকে নিয়ে তার হয়েছে যত জ্বালা। এখন রাত প্রায় 9টা। সোয়া ছেলেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে, কিন্তু কিন্তু শান ঘুমাচ্ছে না। বারবার শোয়া থেকে উঠে বসছে আর আব্বু আব্বু ডাকছে। শ্রাবণ রয়েছে স্টাডি রুমে, অফিসের কাজ করছে। সে গত বছরে অফিসে জয়েন করেছে। সোয়া আগামী বছর পড়াশোনা আবার স্টার্ট করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। ততদিনে শান আরও বড় হয়ে যাবে। শ্রাবণ চেয়েছিল সোয়া এই বছরই পড়াশোনা শুরু করুক, কিন্তু সোয়া রাজি হয়নি। তার এক কথা, আগামী বছর শুরু করবে। ছেলের কান্নাকাটি শুনে স্টাডি রুম থেকে বেডরুমে ফিরে এলে শ্রাবণ। বিছানা দিকে এগিয়ে বলল, কি হয়েছে আমার আব্বুর, কাঁদছে কেন? শান বাবা দেখে ঠোঁট উল্টে কাঁদতে কাঁদতে আব্বু আব্বু ডাকলো মুখ ভরে। শ্রাবণের কাছে এগিয়ে এসে ছেলেকে কোলে তুলে নিয়ে আদর করে শান্ত গলায় বলল। সোয়া শুয়ে থেকে শ্রাবণের দিকে তাকিয়ে বলল, বাপের সঙ্গে মিলে অকাজ করতে পারছে না, তাই তার শান্তি লাগছে না। আমি আর আমার আব্বু মিলে শুধু অকাজ করি? হ্যাঁ, এই ডাইনির বাচ্চা, একদম মিথ্যে বলবি না, আমরা সব সময়। শ্রাবণের কথার মাঝে শান বলল, ডাইনির বাচ্চা? ছেলের কথা শুনে শ্রাবণ হা হা করে হেসে উঠল। সোয়া নাক মুখ কুঁচকে তাকিয়ে রইল দুজনের দিকে। শান আবার বলল, ডাইনি যাব? সোয়া চেঁচিয়ে উঠল, কর্কশ গলায় বলল, ছেলের সামনে উল্টোপাল্টা কথা বলতে নিষেধ করছি না? শ্রাবণ গা ছাড়া ভাব নিয়ে বলল, উল্টোপাল্টা কথা কোথায় বললাম, যা সত্য তাই তো বললাম। তোর মা, খালা, নানি সবাই ডাইনি, শুধু আমার বউ বাদে। সোয়ার চোখ জোড়া ছোটো ছোটো করে বলল, তোমার বউ ডাইনি নয় কেন? কারণ সে আমার বউ। কোনো ডাইনি আমার বউ হবে, এটা অসম্ভব। সোয়া আরও কিছু বলতে নিয়েছিল, কিন্তু সেই মুহূর্তে তার ফোন বেজে উঠল। ফোন হাতে নিয়ে স্ক্রিনে তাকিয়ে দেখলো মায়ের কল। শ্রাবণ সোয়ার মুখের দিকে তাকিয়ে বলল, ডাইনির কথা বলতে বলতেই ডাইনির কল এসে হাজির। সোয়া শ্রাবণের দিকে কঠিন এক দৃষ্টি নিক্ষেপ করে কল রিসিভ করে মুখের সামনে ধরল। মায়ের হাসি হাসি মুখের দিকে তাকিয়ে নিজেও হেসে বলল, কেমন আছো আম্মু? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। আমার নানা ভাই কোথায়, ঘুমিয়ে পড়েছে? না, ঘুমায়নি এখনো। সোয়া ব্যাক ক্যামেরা দিয়ে শ্রাবণ আর শানকে দেখালো। অনিমা চৌধুরীর নাতিকে দেখে নানা ভাই বলে ডেকে উঠলেন। শানের সঙ্গে সঙ্গে খুশিতে আত্মহারা হয়ে ডাইনি বলে ডেকে উঠল। শানের ডাক শুনে চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে বসে থাকা সকলে অট্ট হাসিতে ফেটে পড়ল। শ্রাবণ নিজেও হেসে উঠেছে। সোয়া দুজনের দিকে তাকিয়ে ফুঁসছে।
স্পর্শত ক্যামেরার সামনে এসে তাড়াহুড়ো করে বলল, শান যেন না ঘুমায়, আমি আসছি। সিয়াম নিজেও সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, আমিও আসছি। শামীম রেজা চৌধুরী উঠে দাঁড়িয়ে বললেন, আমিও আসছি। তিনজনের কথা শুনে শ্রাবণ বলল, কাউকে আসতে হবে না, আমরাই আসছি। তাহলে দ্রুত চলে আসো, নয়তো শান ঘুমিয়ে পড়বে। আসছি এখনই। এই ছোট ডাইনি 2 নম্বর বাচ্চা, ওঠ। শান আবার বলল, ডাইনি 2 বাচ্চা। শ্রাবণ ছেলের কোলেকে নিয়ে দরজার দিকে এগিয়ে বলল, 2 বাচ্চা না আব্বু, ডাইনির 2 নম্বর বাচ্চা। মানে দ্বিতীয় ছাও। দ্বিতীয় ছাও? শ্রাবণ হাসল আবার। শোয়া কল কেটে চেঁচাতে চেঁচাতে দুজনের পেছন পেছন এগোল। শ্রাবণ দাঁড়িয়ে পড়ল সিঁড়ির কাছে এসে। শোয়া পাশে এসে দাঁড়াতেই শ্রাবণ শোয়ার গাল টেনে আদর গলায় বলল, কি হয়েছে জান, এমন কেঁপেছিস কেন? শোয়া শ্রাবণ হাত সরিয়ে দিয়ে দাঁতের দাঁত পিষে বলল, ছেলেকে কি শেখাচ্ছ এসব? শ্রাবণ শোয়ার মাথায় নিজের মাথা দিয়ে গুঁতা দিতে বলে, সত্যি কথাই শেখাই জান। সুর ধরে জান ডাকল শ্রাবণ। শোয়া সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল, এই যে আজকে যাচ্ছি, আর আসবো না তোমার কাছে। শ্রাবণ ছেলের মুখের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, এই রে, তোমার মা রেগে গেছে। শাহান বাবার মুখের দিক থেকে দৃষ্টি সরিয়ে মায়ের যাওয়ার পথে তাকালো। শ্রাবণ সিঁড়ি বেয়ে নামতে নামতে শক্ত গলায় বলল, দেখ জান, উল্টোপাল্টা কথা বলবি না, ঠ্যাং ভেঙে ফেলবো কিন্তু। উল্টোপাল্টা কথা বলে মানুষ মুখ ভাঙতে চায়, তুমি ঠ্যাং ভাঙতে চাইছো কেন? শ্রাবণ দাঁতের দাঁত পিষে বলল, যেন আমাদের ছেড়ে যেতে না পারিস। বসের ফোনে একের পর এক কল আসছে তখন থেকে, বারবার মেসেজও আসছে। ফোন সাইলেন্ট করা থাকলেও নজর এড়ালো না। শ্রাবণের ছোট ভাইয়ের দিকে তাকিয়ে বলল, স্পর্শ, কে কল করেছে? বড় ভাইয়ের কথায় হকচকে গেল স্পর্শ। ফোন আড়াল করে রেখে বলল, কেউ না, রং নাম্বার। শ্রাবণ কিছুক্ষণ তাকিয়ে থেকে ভাইয়ের মুখে দেখে স্পর্শের চোখে মুখে চোর চোর ভাব। হাত বাড়িয়ে দিয়ে বলল, দেখি কে বারবার বিরক্ত করছে। স্পর্শের কলিজা যেন লাফিয়ে উঠল। ভাইয়ের বাড়িয়ে রাখা হাতে দিকে নিল নিজের ফোনটা। পুনরায় কল এলো। শ্রাবণ ফোনের স্ক্রিনে তাকালো। যন্ত্রণার নাম দিয়ে সেভ করা নাম্বারটা। কল রিসিভ করে ফোন কানে ধরল। সঙ্গে সঙ্গে ওপাশ থেকে ভেসে এলো এক মেয়েলি কণ্ঠস্বর, হাই বেবি, জান সোনা পাখি, কেমন আছো তুমি? বিস্ময় শ্রাবণের চোখ জোড়া কোটর থেকে বেরিয়ে আসতে চাইলো। স্পর্শের দিকে তাকিয়ে দেখলো বেচারা অসহায় চোখে তার দিকে তাকিয়ে আছে। শ্রাবণ নিজেকে সামনে রাগ ভারী গলায় বলল, কে? শ্রাবণের গলার স্বর শুনে চমকালো। বোধ হয় মেয়েটা। কিছুটার সময় চুপ থেকে বলল, আপনি কে? আপনি কে আর কাকে ফোন দিয়েছেন? আমি তৃষ্ণা ইহাসান, কল করছি স্পর্শ চৌধুরীকে। বাই দা ওয়ে, আপনি কে? শ্রাবণের আগের ভাব বজায় রেখে বলল, স্পর্শের বড় ভাই। ওহ, ভাসুর ভাই, আসসালামু আলাইকুম। ভাসুর ভাই কেমন আছেন? কান থেকে ফোন সরিয়ে ফেলল শ্রাবণ। ফোনের ওপাশে কোন পাগল? স্পর্শ চিহ্নিত হয়ে বলল, কি বলছে ভাইয়া? উল্টাপাল্টা কিছু বলছে? শ্রাবণ ফোন আবার কানে ধরতেই মেয়েটা গলার স্বর শুনতে পেল। সালামের জবাব দিলেন না যে ভাসুর ভাই। ওলাইকুম আসসালাম। আপনার বাবার নাম কি? বাড়ি কোথায়? কেন, বিয়ের প্রস্তাব নিয়ে আসবেন? তাহলে দ্রুত চলে আসুন। তার আগে আপনার ছোট ভাইকে রাজি করান। বাসুর ভাই, আপনার ছোট ভাই ভীষণ জেদি আর একরোখা। ঘাড়তারা মানুষ। এতগুলো দিন ধরে তার পিছু লেগে আছে, কিছুতেই তার মন গলছেই না, পাত্তাই দেয় না আমাকে। শ্রাবণ কিছু না বলে ফোনের স্পিকার দিয়ে দাঁড়িয়ে রইল চুপচাপ। শ্রাবণ কিছু বলছে না দেখে মেয়েটা আবার বলল, কি হলো ভাসুর ভাই, কথা বলছেন না কেন? শ্রাবণ স্পর্শ দিকে তাকিয়ে বলল, কে এই মেয়েটা? স্পর্শ থমথমে গলায় বলল, তুহিন এহসান আঙ্কেলের একমাত্র বাচ্চার মেয়ে। এই মেয়ের মাথায় সমস্যা আছে। দিনরাত কল করে মেসেজ দিয়ে দিয়ে আমাকে পাগল বানিয়ে দিচ্ছে। এই মেয়ের যন্ত্রণায় আমি রাতে ঠিকমতো ঘুমাতেও পারি না। রাত নেই দিন নেই, যখন তখন কল করে মেসেজ দেয়। এই মেয়ে সারা রাত ঘুমায় না নাকি? ব্যাকুল সুরে বলো, না ঘুমায় না জান, তোমার কথা ভাবতে ভাবতে আমার ঘুম আসে না। তুমি ভালো হয়ে যাও, আমাকে অ্যাকসেপ্ট করে নাও, তাহলে আমি এত বেশি যন্ত্রণা করব না তোমাকে। স্পর্শ বাঁশ খাই গলায় বলল, এই মেয়ে লজ্জা লাগে না একটা ছেলেকে এইসব কথা বলতে? আঙ্কেলকে আজই সব বলে দিব আমি। সমস্যা নেই, বলে দাও। শ্রাবণ বলল, এতকাল শুনে এসেছি ছেলেরা মেয়েদের বিরক্ত করে, আজ প্রথম দেখলাম মেয়েরাও ছেলেদের বিরক্ত করে। কেমন দিন এলো রে ভাই। ভাসুর ভাই, আপনার ভাইকে বলুন আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করে নিতে, তাহলে আমি আর বিরক্ত করব না।
সত্যি কথা বলছি, আপনার ভাইয়ের প্রেমে পড়ে আমি ভদ্র সভ্য একটা মেয়ে থেকে নির্লজ্জ বেশরম হয়ে গেছি। এখন পাগল হয়ে যাচ্ছি। বিশ্বাস করুন ভাসুর ভাই, আমি আগে মোটেও এমন মেয়ে ছিলাম না। সব আপনার ভাইয়ের দোষ। তার প্রেমে পড়ে আমি এখন হয়ে গেছি। সে ইচ্ছে করে আমাকে পাগল বানিয়েছে। 21 বছর জীবনে কোনোদিন কোনো ছেলেকে মনে ধরেনি আমার। 22 বছরের জীবনে প্রথমবারের মতো আপনার ভাইকে মনে ধরেছিল। গত একটা বছর ধরে আমাকে আপনার ভাইয়ের পেছনে পড়ে আছি, অথচ আপনার ভাই আমাকে পাত্তাই দেয় না। এই দুঃখ আমি কই রাখি? হাই স্কুল থেকে শুরু করে ভার্সিটি কত কত ছেলের কাছে প্রেমের প্রস্তাব পেয়েছি, আমার মনটা দিনই কখনো শেষ হবে। কতগুলো ছেলেকে ফিরিয়ে দিয়েছি, মন ভেঙেছি। ছেলেগুলোর অভিশাপ লেগেছে বোধহয়, তাই তো আপনার ভাইয়ের মতো কিউট সুইট হ্যান্ডসাম একটা ছেলে আমাকে পাত্তা দিচ্ছে না। আপনার ভাইয়ের প্রেমে পড়ে আমি কি থেকে কি হয়ে গেলাম আমি। আরে তৃষা, শ্রাবণ বিড়বিড় করে বলল। মেয়েটা কত কথা বলে, স্পর্শ বলল। এই মেয়েকে আমি সব জায়গা থেকে ব্লক করে দিয়েছি, কিন্তু এই মেয়ে থামার নামই নেই। আঙ্কেল ফোন দিয়ে কল আর মেসেজ দিয়ে বিরক্ত করেন। আঙ্কেলকে তো চাইলেও একবার ব্লক করতে পারি না। মাঝে মধ্যে তো এ তো বড় ভাইয়ের ফোন দিয়েও দেয়। আঙ্কেল বা ভাইয়া কিছু বলেও না। জানলে তো বলবে, তারা তো জানিই না এই মেয়ে তাদের ফোন নিয়ে কি করে। আমার মাঝে মধ্যে ইচ্ছে করে এই মেয়েকে ধরে নিয়ে পাবনা গারদে রেখে আসি, নয়তো নিজেই চলে যাই। আমার জীবনটা তেজপাতা বানিয়ে দিল, ভাল লাগে না জান, আমারও ভাল লাগে না। এই মেয়ে ফোন রাখ, এই মেয়ে ফোন রাখ। অসভ্য মেয়ে, সামনে পেলে কাঁসা বরাবর দিব দুটো। ভাইয়ের হাত থেকে ফোন নিয়ে কল কেটে দিল স্পর্শ। বেচারা চোর শক্ত হয়ে রয়েছে। বজ্জাত মেয়ে বড় ভাইয়ের সামনে কিভাবে জান বলে ডাকছিল। শ্রাবণ ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আছে। সে ছোট ভাইকে খুব কমই দেখেছে রেগে এমন চোয়াল শক্ত করে থাকতে। যা হোক, তিশাকে তো ভালোই লেগেছে। মেয়েটা যে তার ভাইকে পাগলের মতো ভালোবাসে তা খুব ভালো করে বুঝতে পারছে। তিশাকে অনেকবার সামনে থেকে দেখা হয়েছে, তবে কথা হয়নি কখনো। মেয়েটি বেশ সুন্দরী আর ভালো পরিবারের। যতবার সামনে থেকে দেখছে মেয়েটা ভীষণ শান্তশিষ্ট আর কম কথা বললা মনে হচ্ছে, কিন্তু চোখে আড়াল তো মেয়েটা ভীষণ দুষ্ট প্রকৃতি আর চঞ্চল। বাঁচালো বটে। স্পর্শ দিকে তাকিয়ে বলো, কাহিনী কি? কিসের কাহিনী? কিসের কাহিনী মানে? মানে কি? ভালোবাসো কাকে? তুহিন আঙ্কেলের একমাত্র বাঁচার মেয়েকে। পাগল নাকি? ওই পাগলকে কেন আমি ভালোবাসতে যাব? তিশা তো বললো তোমাকে ভালোবেসে সে পাগল হয়েছে। ও আগে থেকে পাগল। বুঝতে পারলাম। কি তুমিও ভালোবাসো? একদম না। একদম এটাই। ভালো না বাসলে নাম্বার ব্লক না করে সেভ করে রেখেছো কেন? এই নাম্বার ব্লক করে রাখলে পুরো গোষ্ঠীর ফোন দিয়ে কল করবে। আচ্ছা, আব্বুকে বলছি। স্পর্শ ব্যস্ত কণ্ঠে বলো, কি তুমি বিয়ে করবে? হ্যাঁ। না, একদম না। ভাইয়া দাঁড়াও। স্পর্শ শ্রাবণের পেছন পেছন দৌড়ে শুরু করেছে তাকে ধরার জন্য। করিডোরে এসে শ্রাবণের পেছন থেকে জাপটে ধরে যেন বাবার কাছে যেতে না পারে। শ্রাবণ স্পর্শর কাছ থেকে ছোটার জন্য এক প্রকার লাফালাফি শুরু করেছে, কিন্তু ছুটতে পারছে না। স্পর্শ এমন শক্ত করে জাপটে ধরেছে যে ছাড়ছেই না। শ্রাবণ স্পর্শকে নিয়ে সামনের দিকে আগায়। স্পর্শ ভাইকে থামানোর জন্য উঁচু করে নিয়ে উল্টো হাঁটা ধরল। দুজনে ধস্তাধস্তি আর উচ্চস্বরে বলা কথা শুনে শামীম রেজা চৌধুরী নিজেই রুম থেকে বেরিয়ে এলেন। তিনি কিছুক্ষণ আগেই শুয়েছিলেন ঘুমানোর জন্য। করিডোরে এসে দুই ভাইকে এভাবে দেখে বিস্মিত হয়ে বললেন, এত বড় হয়ে ছোট ভাইয়ের মতন এমন কি করছো দুই ভাই মিলে? বাবার কথা শুনে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো স্পর্শ। এই সুযোগে শ্রাবণ স্পর্শর হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিল। কি শক্ত করেই না রাখছিল। কি হয়েছে তোমাদের দুই ভাইয়ের? স্পর্শ কিছু বলার জন্য মুখ খুলছিল, কিন্তু সে কিছু বলার আগে শ্রাবণ বলল, স্পর্শ বিয়ে করতে চাইছে, কিন্তু লজ্জায় বলতে পারছে না তোমাদের কাউকেই। স্পর্শ হা করে চাইলো বড় ভাইয়ের দিকে। বাবার দিকে তাকিয়ে দ্রুত দুদিকে মাথা নেড়ে বলল, না না, আমি এমন কিছুই বলিনি। ভাইয়া মিথ্যে বলছে। ভাইয়া এসব কি বলছো? যা সত্যি তাই তো বলছি। আব্বু, স্পর্শ গত 1 বছর ধরে তিশা নামের একটা মেয়ের সঙ্গে প্রেম করে। তলে তলে টেম্পু ঠিকই চালায়, শুধু আমরা বলে হরতাল। স্পর্শ যেন 7 আসমানের উপর থেকে ধপ করে জমিনে পড়ল। এমন ডাহা মিথ্যে কথা কিভাবে বলছে তার বড় ভাই? সে কবে তিশার সঙ্গে প্রেম করলো? শামীম রেজা চৌধুরী বললেন, এটা কোন তিশা?
সে কিছু বলতে না দিয়ে শ্রাবণ নিজেই বলল, তুই ইহসান মেয়ে তিশা ইহসান। শামীম রেজা চৌধুরী ছোট ছেলের দিকে তাকিয়ে রইলেন। স্পর্শ বাবা আর ভাইয়ের মুখের দিকে তাকিয়ে দ্রুত দৃষ্টি সরিয়ে নিল। তার ইচ্ছে করছে ফ্লোরে 2 ভাগ করে নিচে চলে যেতে, নয়তো অলৌকিক কোনো ক্ষমতা বলে অদৃশ্য হয়ে যেতে। কোনো বড় ভাই ইচ্ছে করে ছোট ভাইকে এভাবে বেকায়দায় ফেলে? শামীম রেজা চৌধুরী গম্ভীর গলায় বললেন, তুমি তিশাকে বিয়ে করতে চাইছো? স্পর্শ বড় ভাইয়ের মুখের দিকে তাকালো। শ্রাবণ উপর-নিচ মাথা নেড়ে স্পর্শকে একই কাজ করতে বলল ইশারায়। স্পর্শ উপর-নিচ মাথা নেড়ে মুহূর্তে আবার দুদিকে মাথা নেড়ে দ্রুত বলল, না না, একদম না। শ্রাবণ বলল, কিসের না না? আব্বু, তুমি আঙ্কেলের সঙ্গে আলোচনা করো, দেখো তারা কী বলে। স্পর্শ কিছু বলতে নিয়েছিল, কিন্তু তার আগে শামীম রেজা চৌধুরী বললেন, যদি তোমার পছন্দ থাকে, ভালোবাসো, তাহলে আমরা কোনো আপত্তি নেই। তুমি সংসার করবে, সারা জীবন পার করবে, তাই তুমি যা চাইবে তাই হবে। স্পর্শ আর কিছু বলল না। শামীম রেজা চৌধুরী রুমের দিকে ঘরে ঘুরে হাঁটা শুরু করে বললেন, অনেক রাত হয়েছে, গিয়ে শুয়ে পড়ো 2 ভাই। এই বিষয়ে আমরা আগামীকাল সকালে আলোচনা করব। 2 ভাই বাবার যাওয়ার পথে তাকিয়ে তনিমা চৌধুরীকে দাঁড়িয়ে থাকতে দেখতে পেল। তিনি এখন শ্রাবণের কাছাকাছি আসার সাহস পায় না। শ্রাবণ দৃষ্টিতে এখনও ভয় পায়। শ্রাবণকে দেখলে সবসময় দূরে দূরেই থাকেন। শ্রাবণ স্পর্শকে রুমে যেতে বলে নিজের রুমের দিকে এগোয়। সুয়াস খানকে নিয়ে ঘুমিয়ে গেছে অনেকক্ষণ আগেই। আজ সিয়ামের মাথা ব্যথা থাকায় সে ওষুধ খেয়ে দ্রুত ঘুমিয়ে পড়েছিল। সবাই যার যার রুমে গিয়ে শুয়ে পড়ার পর শ্রাবণ আর স্পর্শ ড্রয়িং রুমে বসেছিল। আর সেই মুহূর্তে স্পর্শের ফোনে বারবার মেসেজ আর কল আসছিল। শ্রাবণ রুমে এসে দরজা লাগিয়ে বিছানার দিকে এগোলো। 2 জন মানুষকে দেখলে তার অন্তর যে কতটা শীতল হয়ে যায় কাউকে বোঝাতে পারবে না শ্রাবণ। তার ভালো থাকা, তার শান্তির উৎস এরা 2 জন। শ্রাবণ শেষ পর্যন্ত দিশেহারা শ্রাবণ চৌধুরী দিশে খুঁজেই পেয়েছে। বাড়ির সকলের সঙ্গে স্বাভাবিক আচরণ করার চেষ্টা করলেও 3 জনের একজনকে মন থেকে মাফ করতে পারেনি, পারবেও না কোনো দিন। মাফ করা মহৎ গুণ, তবে এই মহৎ কাজটা শ্রাবণ চৌধুরী করতে পারেনি এখন পর্যন্ত। তার ধারণা এই 3 জনকে মাফ করে দিলে তার বোন আর মায়ের সঙ্গে অন্যায় করা হবে, যা শ্রাবণ কোনো দিন করবে না। শোয়ার পাশে শুয়ে আলগোছে জড়িয়ে ধরল তাকে। শোয়ার শান বেঘরে ঘুমাচ্ছে। স্পর্শ ওয়াশরুম থেকে বেরোতে তার ফোনটা আবার শব্দ করে কেঁপে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখল যন্ত্রণা কল করেছে। মেয়েটাকে প্রথম তার ভীষণ অসহ্য লাগতো। একটা মেয়ে এত ছেঁচড়া হয় কিভাবে? কিন্তু আস্তে আস্তে তার পাগলামিগুলো স্পর্শের মনে দাগ কাটতে শুরু করে। একটা সময় পর গিয়ে স্পর্শ নিজের একান্তে প্রেমে পড়ে এই পাগল আর বাছার মেয়েটার। যদি সত্যি সত্যি মেয়েটা তাকে ভালো না বাসতো, তাহলে তো পাগলামি কখনোই করতো না। স্পর্শ কপাল চাপড়ায়। শেষ পর্যন্ত একটা পাগলকে ভালোবেসে ফেলেছে সে। রিং বাজতে বাজতে কল একবার কেটে দিয়ে আবার এলো। স্পর্শ রুমে অন্ধকার বসে বিছানায় চিত হয়ে শুয়ে কল রিসিভ করলো। ওপাশ থেকে ভেসে এলো মিষ্টি গলার আওয়াজ, হ্যালো। স্পর্শ কথা না বলে চুপ করে রইল। বেশ কয়েকবার হ্যালো হ্যালো বলল তিশা। স্পর্শ কোনো রেসপন্স না পেয়ে বিরক্ত হয়ে বলল, এই লোক কল রিসিভ করে কোথায় হাওয়া হয়ে গেছে। এই যে মিস্টার ঘাড়তেরা চৌধুরী, শুনছ? হুম। ছলাৎ করে লাফিয়ে উঠল তিশার হৃৎপিণ্ড। বুকের বাঁ পাশে হাত চেপে বলল, এতক্ষণ কথা বলছিল না কেন? শুনছিলাম। কি কথা? কার? যে বলছিল। কে বলছিল? এখন যে বলছে। আমি? হুম। সত্যি? স্পর্শ চুপ রইল। তিশা একা একাই বকবক করলো অনেকক্ষণ। স্পর্শ চুপ করে শুনল সব কথা। তিশা কথা থামিয়ে বলল, শুনছো নাকি ঘুমিয়ে পড়ছো? শুনছে। তিশা ভীষণ খুশি হলো। এই প্রথম স্পর্শ তার সব কথা শুনছে। অন্য দিনগুলোতে তো কল রিসিভ করে ধমকাধমকি দিয়ে কল কেটে দেয়। খুশিতে আত্মহারা হয়ে বিছানা ছেড়ে নেমে নিচে শুরু করে। স্পর্শ বুঝতে পারল তিশাকে উল্লাস। মুচকি এসে বিড়বিড় করে বলল, আসলেই পাগল। নিচে গিয়ে লাফিয়ে ঝাঁপিয়ে বিছানা চিত হয়ে শুয়ে পড়ল তিশা। ব্যাকুল সুরে বলল, এই ঘাড়তেরা চৌধুরী অ্যাকসেপ্ট করে নাও না আমার ভালোবাসা, আর আমাকে নিয়ে নিলে কি হবে? ভালোবাসবো তোমায়, একটুও যন্ত্রণা করব না। আর যদি না নিই, তাহলে সারা জীবন যন্ত্রণা করব। কেন? কারণ তুমি আমাকে যন্ত্রণার উপরেই রেখেছ। আমি কিছুতেই শান্তি পাই না, কিছু ভাল লাগে না। সবসময় শুধু তোমার কথাই মনে পড়ে আর নিজেকে পাগল পাগল লাগে।
ঘুমাও এখন, অনেক রাত হয়েছে। কি বললে? ঘুমাতে বলেছি। পুরো কথাটি বলো। ঘুমাও এখন, অনেক রাত হয়েছে। ফাইনালি তুমি আমাকে তুমি করে বলছো। ইয়াহো, কি যে খুশি লাগছে। জান। স্পর্শ কল কেটে দিল। তিশা ফোনটা বুকের উপর রেখে চোখ বন্ধ করে নিশ্চুপ হয়ে রইল। শ্রাবণ কল রিসিভ করে কানে ধরল। হাসান কল করেছে। আসসালামু আলাইকুম বেআই সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। আমাকে বেআই ডাকবি না তুই। কেন? কারণ আমি আমার মেয়েকে তোর ছেলের কাছে বিয়ে দিব না। না দিলে না দিবি, আমি আর আমার ছেলে গিয়ে নিয়ে আসবো। আমি দিলে না তুই নিতে পারবি। তোর মেয়ে কবে কোন দিন দিয়ে আমার ছেলের সঙ্গে চলে আসবে তুই টেরই পাবি না। তো কি করছে আমার ছেলের হবু বউ? খাচ্ছে। তার খাওয়া আর হাগুমতো করা ছাড়া কোনো কাজ আছে এই রাতের বেলা? দিনের বেলায় পরে পরে ঘুমায়, রাত হলে জেগে থাকে, ভাল লাগে না। নিয়ে যা তো তোর ছেলের বউকে। তোরাই যখন নিয়ে যাবি তাহলে তো কষ্ট করে আমরা বড় কেন করব? হাসানের কথা আর বলার ধরন দেখে শব্দ করলেই হেসে ফেল শ্রাবণ। হাসান বলল, হাসি পাচ্ছে তোর? না, কষ্ট হচ্ছে। বউ ঘুমিয়ে গেছে। সোয়া ঘুম জড়ানো গলায় বলল, কি হয়েছে? তোকে বলছি না। হাসান কল করেছে। তোর ছেলের বউ জেগে রয়েছে, তাকে পাহারা দিচ্ছি, বেচারা নিজের ঘুম হারাম করে। হাসান বলল, তোর কষ্ট কমলো কেন? তোর বউ জেগে গেছে, রাখছি। কল কেটে দিল হাসান। রিতা ঘুমিয়ে গেছে আর মেয়ে চুপচুপ করে খাচ্ছে। সোয়া শ্রাবণের দিকে ফিরে বুকে মুখ গুজে নিশ্চুপ হয়ে রইল। শ্রাবণ সোয়াকে আগলে নিয়ে বলল, দুদিন পর তো বাড়িতে বিয়ে। সোয়া বুকে মুখ গুজে রেখে বলল, কার বিয়ে? স্পর্শের। সোয়া বুক থেকে মুখ তুলে শ্রাবণের মুখের দিকে তাকায়। অবিশ্বাস্য কণ্ঠে বলল, আসলেই? হ্যাঁ। এটা অসম্ভব হলবে কিভাবে? শ্রাবণ মুখ বলল সবটা। সোহা শুনে শ্রাবণ খুশি হলো বেশ। শ্রাবণের বুকে পুনরায় মুখ গুজে বলল, তাহলে একেবারে বিয়ে শেষ করে বাড়িতে ফিরবো আমরা। এখনই মেয়ের বাড়ির লোকের সঙ্গে কথাই হলো না, আর এ বিয়ে শেষ করে বাড়িতে ফিরবে। আমরা আগামীকালই ফিরবো। তুমি না বলে দুদিন পর বিয়ে? ওটা তো কথার কথা বলছে। যাই বলো তুমি, আমি একেবারে বিয়ে শেষ করেই যাব। এবার এমনিতেই অনেক দিন পর এসেছি। ঘুমা। জান বলো। জান ঘুমা। আবার বলো। জান। জান জান ঘুমা জান পাখি। শোয়া হেসে ফেল, তারপর শ্রাবণকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তুমি এভাবে জড়িয়ে ধরলে অনেক শান্তি লাগে। আমারও। শোয়া চুপ করে রইল। শ্রাবণ শোয়াকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে চুমু খেয়ে বলল, আল্লাহ তাআলা চাইলে একদিন আমরা বয়সের ভারে নুয়ে যাব, চামড়া কুঁচকে যাবে, চুল পেকে যাবে, চলাফেরার বেগ গতি পেতে হবে। তখন তুই আমার বুকেই ঘুমাবি। আমি এই শ্রাবণ চৌধুরী যতদিন বেঁচে আছি তোকে আগলে রাখবো। এক ফোঁটা দুঃখ কষ্ট তোকে ছোঁয়ার সাহস করবে না। তুই আমার রানী, এই শ্রাবণ চৌধুরীর এক এক অদ্বিতীয় রানী, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন মানুষ, আমার সন্তানের মা, আমার জান।